আজকে ভিডিওর মধ্যে যা যা বলবো আমার চ্যানেলে যে এতগুলো ভিডিও পড়ে আছে কোনোদিন কিন্তু এই কথাগুলো শোনেনি। আজকে আমি বলতে চলেছি ঠিক কালকে সন্ধ্যাবেলা 4টে-5টা পর্যন্ত আপনার ছাদ ঢালাই শেষ হয়েছে, আর তার পরের দিন আপনি কি ভুল করছেন সেই বিষয়। আগে তো অনেক চ্যানেলে বা অনেক জায়গায় এটা বলতে শুনেছেন যে ছাদ ঢালাইয়ের আগে এইগুলো করা যাবে না, এইগুলো ভুল। আজকের ভিডিওটা হচ্ছে ছাদ ঢালাইয়ের ঠিক পরেই কোন ভুলটা করা যাবে না, যার ফলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস সবসময় আপনিও জানেন, আমরাও জানি যে বাড়ির সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ছাদ। কারণ ছাদ বলে না, মাথার উপর ছাদ না হলে এই যে কথা, সেই জন্য সেই ছাদ হয়ে যাওয়ার পরেও যদি মনে করেন যে যা ইচ্ছা তাই করা যায়, তা কিন্তু নয়। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তবে ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে একটা ছবি দেখাতে চাই, যে ছবিটা ছাদ থেকে বেসে চলে যাব ডাইরেক্ট, ফাউন্ডেশন রিলেটেড। তারপর ছাদ সংক্রান্ত কথাটা বলবো, একটু ধৈর্য ধরুন। আচ্ছা, এটা কি হচ্ছে চ্যাংড়াপোনা হচ্ছে। একটা ছবি ফেসবুকে ঘোরাফেরা করছিল, ভাবলাম ছবিটাকে আপনাদের সামনে তুলে ধরি। কোথায় একটা জানলার গ্রিল পড়েছিল, সেই গ্রিলটাকে নাকি ফাউন্ডেশনের বেস হিসাবে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। মানে যা ইচ্ছা তাই কি করা যায়? এইভাবে জানলার গ্রিলকে নিচের মেস হিসাবে কাজে লাগানো যায়, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই। মানে ভাবছেন একই রকম দেখতে 4x4 মতো সাইজ লাগিয়ে দিলাম, তাই কখনো হয় কি? প্রত্যেকটা জিনিসে তো একটা সিস্টেম আছে। সব জিনিসে আপনি হয়তো ভাবছেন যে কেন এই লোহার রডের থেকে ওই বারের ক্ষমতা হয়তো বেশি হবে। এইসব বুংবাং চিন্তাভাবনা মাথা থেকে হাঁটান। প্রপার জিনিসটা টিএমটি বার কিনে এনেই এইগুলো তৈরি করুন। এই বাড়িতে জানালার গিল পড়ে রয়েছে বলে কলমের নিচে দিয়ে দেবেন, এই ধরনের কাজগুলো করবেন না। ভুল তো আরও অনেক আছে, নিচে ইঁট দেওয়া আছে, সেগুলো নিয়ে তো অনেক ভিডিও থাকে। আজকে ওই কথাগুলো বলবো না। যাই হোক, আজকে যেটা টপিক ছিল যে ছাদ হয়ে যাওয়ার পর কী ভুলগুলো করছি, একে একে বলতে শুরু। প্রথম কথা হচ্ছে কিউরিং টাইমটা কি ছিল। যে একটা ঢালাই যখন সেট হচ্ছে 10 ঘন্টা বাদে, যখন ফাইনাল সেটিংয়ে যাচ্ছে, সেই 10 ঘন্টা বাদ থেকে তাকে আমাকে কিউরিং করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে টেম্পারেচার 37, 38, 40 ডিগ্রির কাছাকাছি ছুঁই, যেখানে আগামীকাল মানে অর্থাৎ গতকাল যে ঢালাই হয়েছিল তার পরের দিন দেখা যাচ্ছে আপনি কিউরিং করবেন বলে ঠিকঠাক করছেন, কিন্তু কিউরিং করতে পারছেন না। তার কারণ কি করে করবেন? চারদিকে সাইড গাঁথনি নিয়ে জল বাঁধবেন কি করে ভাবছেন। তো তার জন্য একটা পারফেক্ট কথা আপনি জেনে রাখুন যে 10 ঘন্টা পার আপনি কিন্তু কোনো মতেই করতে পারেন না। আপনাদের যেটা সমস্যা হয় কি, যে ছাদ হয়ে গেল তার পরের দিন ওই সাইডে একটা করে ইট গাঁথা হয়, ছবিতে চালাচ্ছি দেখুন। তারপর আপনারা মনে করেন যে ইটটা গাঁথার পর এখানে জলটা বেঁধে রাখবো, তারপরের দিন থেকে এইখানেই হয়ে যায় সব থেকে বড় ভুল। অর্থাৎ মাঝখানে 24 ঘন্টার একটা গ্যাপ, তারপর গিয়ে জল বাঁধা চালু হচ্ছে। কিন্তু নিয়ম কি ছিল? 10 ঘন্টা বাদেই সেই ছাদে কিউরিং চালু করতে হবে। তাহলে এটা একটা বিশাল বড় ভুল যেটা আপনারা করে ফেলছেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। অর্থাৎ আপনি যখন ওই ইটটা গাঁথছেন তখন আপনাকে এটা ভাবতে হবে যে ওই ছাদটাকে ড্রাই হতে দিলে হবে না। জল তত্ত্বরা, জল ছিপছিপানি জল নিয়ে কিন্তু মাঝে মাঝে ছাদের উপর দিতে হবে সারাদিন ধরে, যতক্ষণ না পর্যন্ত আপনি তার পরের দিন জলটা বেঁধে রাখতে পারছেন। তাহলে এটা হচ্ছে প্রথম সচেতনতা, যেটা আপনাকে ছাদ ঢালার পর অবশ্যই খেয়াল রাখতে হবে যে 10 ঘন্টা হয়ে যাচ্ছে, তার মানে আপনাকে জল দেওয়া শুরু করতেই হবে। অনেক ক্ষেত্রে তো 7-8 ঘন্টা বাদ থেকেই আমরা থলের বস্তাকে জলে ডুবিয়ে ছাদের উপর চাপা দিয়ে রাখার চেষ্টা করি, যাতে ছাদটা হিট অফ হাইড্রেশন জেনারেটের কারণে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকসে না আসে সেই ছাদেতে। তো এইটা প্রথম কথা, যে 10 ঘন্টাটা আমাকে খেয়াল রাখতে হবে। 10 ঘন্টা বাদ থেকে যেভাবে হোক ছাদটাকে ঠান্ডা করতে হবে। বেশি জল দেওয়া যাবে না, কারণ ওই সাইড ইটগুলো গাঁথার সময় জলটা ধরে রাখা যাবে না, তাহলে গাঁথনির মশলাগুলো ধুয়ে যাবে। এবার যেটা সেকেন্ড ভুল, ধরুন আপনি সাইড ইটটা গাঁথছেন, তার জন্য কি করছেন? ছাদের উপর ইট তুলতে হচ্ছে পরের দিন, মানে যেদিন ছাদ হয়েছে তার পরের দিন নিয়ে ইটগুলো গাঁথা হবে। তাহলে কতগুলো লোককে সেখানে হাঁটাচলা করতে হচ্ছে, মিস্ত্রি, হেল্পার ইট বয়ে নিয়ে যাচ্ছে, বালি মশলা নিয়ে যাচ্ছে, ছাদের উপর রাখছে। যতই আপনি গুটি গুটি পায়ে হাঁটুন, যতই আপনি তো আর বিড়ালের মতো হাঁটতে পারবেন না। তাহলে ওইভাবে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ছাদের বিভিন্ন প্রান্তে যখন আপনি হেঁটে বেড়াচ্ছেন,
খুব ভালো করে খেয়াল করে দেখুন 90% জায়গায় যে একতলা দুতলা তিনতলা বাড়িগুলো হয় সেগুলো বিভিন্ন গাছের পাটা চেরাই করে শাটারিং করে তার উপর ঢালা হয়। 6 ইঞ্চি চওড়া পাটা আর 7 ফুট 8 ফুট 6 ফুট 5 ফুট লম্বা পাটা। এবার সেগুলোকে পেরেক মেরে যা শাটারিং করা হয়েছে উপর দিয়ে যখন আপনি হাঁটছেন আপনার পায়ের চাপে তার পরের দিনই মনে হয় যায় সালা মজবুত ছাদ হয়ে গেছে, তা কিন্তু হয় না। ঠিক আছে, পরের দিন যেটা দেখা যায় সেটা হচ্ছে যে চোখে দেখে মনে হয় যেন ছাদ খুব জমে ক্ষীর হয়ে রয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে ওটা কাঁচাই থাকে। তাই ওর উপর দিয়ে যখন আপনি হাঁটবেন তখন ভিতরে কিন্তু নিচে তার নিচের অঞ্চল কিন্তু বাঁশগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, বাঁশগুলো কিন্তু কাঁপে। তাহলে ওই সময় যে ছাদের উপর মানে 8-10 ঘন্টা বাদ থেকে প্রথম 72 ঘন্টা ওই ছাদের উপর একটা ফেনোমেনা আছে, একটা ফান্ডামেন্টাল ব্যাপার রয়েছে যে ওর উপর কোনো নড়াচড়া করা যাবে না। কিন্তু আমরা কি কেউ সেটা পালন করছি? সত্যিকারে ভেবে দেখুন তো, এই ছাদের উপর উঠে কিন্তু এইগুলো করতে যাচ্ছি। তাহলে আপনার মনে প্রশ্ন হবে তাহলে আমি করব কিভাবে? সেই উত্তরটাও দেবো, তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। প্রথম কথা হচ্ছে ছাদ হতে হতেই, ছাদটা যখন করছেন ছাদ হতে হতেই একটা দিক থেকে তো ছাদ হয়ে আসছে, বালি মশলা একটু কম ভাগের বালি মশলা তৈরি করে ওই ধরুন 7-1 বা 8-1 8:1, তার মানে কি, তার মানে 8টা বালিতে 1টা সিমেন্ট, এরকম কম ভাগের মশলা মেখে এরকম আল বানিয়ে দিতে পারেন, যেমন ছবিতে দেখাচ্ছি। ছাদ যেদিন ঢালাই হচ্ছে ঢালাই হওয়ার সাথে সাথেই এরকম আল বানিয়ে দিন। পরের দিন সকালবেলা থেকেই আপনি কি করবেন, ওইটার উপর ছাদের সাথেই ওটা জমবে, পরের দিন সকালবেলা থেকে ওর উপরে আপনি জল দিয়ে চালু করে দিতে পারেন। বোঝা গেল তো? যার ফলে কি হবে, যার ফলে হচ্ছে আপনার ছাদের উপরে ওই হাঁটা চলা, ওটা গাদার লোক নিয়ে ইট বয়ে নিয়ে যাওয়া, ওটা হলো না। ইট গাঁথতে যে সময়টা লাগে সেই অতক্ষণ ধরে ছাদটা নড়ানড়ি হলো না। আর যদি মনে হয় যে ছাদ ঢালার সাথে সাথে আপনি পাচ্ছেন না, আপনি আরেকটা পরের দিন সকালবেলা একজন লোক শুধুমাত্র কড়াই করে ওরকম মশলা মাখিয়ে উঠে আস্তে আস্তে একজন লোক ছাদের চারদিকে আলটা দিয়ে তার পরের দিন থেকে জল বাঁধা শুরু করে দিন। কিন্তু যেদিন আপনি আলটা করছেন সেদিন কিন্তু পুরো ছাদটাকে ড্রাই করলে হবে না, সেদিনও কিন্তু জল তত্ত্বটা দিতে হবে আস্তে আস্তে। ওই ছাদের উপরে একটা লোক বা দুটো লোক আস্তে আস্তে উঠলেন ঠিক আছে, তো 4-5 জন 6 জন উঠে এই ছাদের উপর নড়ানড়ি করা এটা একটা প্রচুর পরিমাণে ভুল। তাহলে এই ভিডিও থেকে কি শিখলেন? প্রথম যেটা শিখলেন যে ছাদ হয়ে গেছে 10 ঘন্টা বাদই আমাকে কিউরিং চালু করতে হবে, সামহাও ঠান্ডা করতে হবে, জল তত্ত্বরা দিতে হবে, ভিজে কাপড় চোপড় থলের বস্তা চাপিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে সাইড ইট গাঁথার জন্য বেশি নড়ানড়ি করলে হবে না। অন্তত ছাদ হয়ে যাওয়ার পর নেক্সট 3টে দিন ওই ছাদের উপর বেশি হাঁটা চলা করা যাবে না। এটা একটা মারাত্মক ইনফরমেশান যেটা অনেকেই জানে না। ছাদ হওয়ার আগে কি ভুল করি আমরা সেই নিয়ে প্রচুর ভিডিও আমরা বানাই, কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা সচরাচর কোনো জায়গাতেই আপনি পাবেন না, তার জন্য আমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। তবে ভিডিও শেষ করার আগে দুটো কথা বলে নিই। এখনও পর্যন্ত যারা আমার এই যে দুটো ভিডিও দেখেননি গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে এরকমই বাড়ি নির্মাণ সংক্রান্ত বিষয়ে আপনি সচেতন হতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।